সারাদিন কোচিং এ পেজে মেসেজ আসতেই থাকে। সেই এইচএসসি বোর্ড এক্সামে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট থেকে প্রশ্ন পরীক্ষা। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা যদি দেখি, সর্বপ্রথম এমসিকিউটি যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে মন্দির গল্পের মধ্য দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পুরস্কার লাভ করেছিলেন। দেখি যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছো তারা কি সঠিক উত্তর দিতে পারছো কিনা, এছাড়া যারা কমেন্টে যুক্ত আছো। হ্যাঁ, অলরেডি অনেকে উত্তর দিয়ে ফেলেছো তোমরা, যে কুন্তলীন পুরস্কার লাভ করেছিলেন তিনি মন্দির ছোট গল্প রচনা করে। পরবর্তী প্রশ্ন, বিলাসী গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল? এই ধরনের প্রশ্ন সাধারণত বোর্ড এক্সামে আমরা অহরহ আসতে দেখব, যে গল্পটি কত বঙ্গাব্দে প্রকাশ পেয়েছে, বা কত খ্রিস্টাব্দে প্রকাশ পেয়েছে, বা কোন পত্রিকায় প্রকাশ পেয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা অনেক অনেক বেশি ভর্তি পরীক্ষায় বোর্ড এক্সামে আসতে দেখবো, এবং সেই জায়গাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, একটু কষ্ট করে। সম্ভবত খুব বেশি গল্প কবিতা দেওয়াও নেই যে সেটা কত সালে প্রকাশিত হয়েছে। যেগুলো দেওয়া আছে সবগুলো একটু মনে রাখতে হবে। আমরা জানি 1325 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় এটি ভারতী পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। আচ্ছা, তারপরে যাই আমরা, ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কে? এইখানে একটা প্রশ্ন আরেকটা এইভাবে এসে থাকে, যে ন্যাড়া এবং তার বন্ধুরা কতটুকু পথ পাড়ি দিয়ে স্কুলে যেত। কতটুকু পথ? 2 ক্রোশ পথ পাড়ি দিয়ে তারা স্কুলে যেত, এবং যেতে 2 ক্রোশ লাগতো এবং আসতে 2 ক্রোশ, অর্থাৎ যাতায়াতে তাদের সর্বমোট 4 ক্রোশ পথ পাড়ি দিতে হতো। এবং এটা কেন করতো? কারণ কাছে কোনো স্কুল ছিল না। তোমরা যারা গ্রামে বড় হয়েছো, এখানে যারা ক্লাস করছো, প্রত্যন্ত অঞ্চল থেকে, স্কুল অফ এক্সেলেন্সের একটা মোটিভ কি? তারা বাংলাদেশের প্রত্যেকটি স্তরে, প্রত্যেকটি অঞ্চলে সমমানের শিক্ষা পৌঁছে দিবে। ধরো আমি আজকে ক্লাস নিচ্ছি, আমার ক্লাস ধরো খুবই বাজে ক্লাস নিচ্ছি, তো স্কুল অফ এক্সেলেন্সের ইচ্ছা হলো সকল স্টুডেন্ট যেন বাজে ক্লাস পায়। ধরো আমি ভালো ক্লাস নিচ্ছি, স্কুল অফ এক্সেলেন্সের ইচ্ছা হলো প্রত্যেকটি অঞ্চলের সবাই যেন ভালো ক্লাস পায়। ঠিক আছে, এইটাই স্কুল অফ এক্সেলেন্সের ইচ্ছা। তো আমরা দেখতে পাচ্ছি বিলাসী গল্পে কি হচ্ছে, তারা অনেক দূরে যে ক্লাস করছে। বাংলাদেশে এখনো এরকম কিছু জায়গা আছে, যেমন ধরো রাঙামাটি, চট্টগ্রাম, কিংবা উত্তরবঙ্গের কোনো জায়গা, যেখানে অনেক দূরে দূরে যে স্কুলে পৌঁছতে হয়। তো এই দূরত্বটা কেন হচ্ছে? কারণ আশেপাশে স্কুল থাকে না, সেজন্য। তাহলে সঠিক উত্তর হলো কাছে স্কুল না থাকায়। পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি, অসাধ্য সাধন শব্দটির প্রয়োগে লেখক কোন দিকটি প্রতিফলন করতে চেয়েছেন? অসাধ্য সাধন বলতে লেখক, আমরা জানি বিলাসী গল্পে যখন বিলাসী এবং মৃত্যুঞ্জয় তারা দুজনে, মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করে সাপের কামড় খেয়ে, এবং বিলাসী মারা যায় আত্মহত্যা করে, তখন তারা কি করেছিল? ওই বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে পরিণয়, তাদের যে পরিণাম ঘটেছিল, তাদের যে একত্রে একটা ঘটনা ঘটেছিল, সেইটারই একটা সামগ্রিক পরিণয় বোঝাতে তিনি বলেছেন কি অসাধ্য সাধন। তারপরে যাচ্ছি, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং এখান থেকে আরো কিছু প্রশ্ন এইভাবে আসে, যে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো থেকে, যে মৃত্যুঞ্জয় তো আমরা জানি সবাই 3rd ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয়। এবং যে জায়গা থেকে প্রশ্নটা আবার আসতে পারে এখানে, যে 3rd ক্লাস বলতে ওই সময় বা বর্তমান সময় 3rd ক্লাস কোন ক্লাসকে বোঝায়, ওই সময় কোন ক্লাসকে বোঝানো হতো? আমরা জানি 3rd ক্লাস কোন ক্লাস? 8ম শ্রেণী, 2nd ক্লাস 9ম শ্রেণী, 1st ক্লাস 10ম শ্রেণী, 4th ক্লাস 7ম শ্রেণী। এই বিষয়গুলো থেকে প্রশ্ন কিন্তু আসবে, এগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, বিলাসী গল্পে কোন সময় সমাজ ব্যবস্থার স্বরূপ উন্মোচিত হয়েছে? স্বরূপ শব্দটা বুঝতে হবে একটু। স্বরূপ মানে কি? মূল বিষয়টা, প্রকৃত রূপটা প্রকাশ পেয়েছে বিলাসী গল্পে কোন সময়ের সমাজ ব্যবস্থার? আমরা জানি বিলাসী গল্পে 19 শতকের সমাজ ব্যবস্থার প্রকৃত স্বরূপ বা প্রকৃত অবস্থা প্রকাশিত হয়েছে, এবং সেই স্বরূপ কিরকম ছিল কে বলতে পারবে? বিলাসী গল্পে সেই স্বরূপ কেমন ছিল, কে বলতে পারবে? বিলাসী গল্পে যে 19 শতকের সমাজের স্বরূপ প্রকাশিত হয়েছে, সেটি মূলত কি রূপ ছিল? তোমরা যারা জুমে আছো বলার চেষ্টা করো দেখি, সে সমাজটা কেমন ছিল? ভালো ছিল, নাকি সমাজটা মন্দ ছিল, নাকি খুব শাস্ত্রমত চলতো, নাকি কুসংস্কার ছিল? হ্যাঁ, সুরাইয়া জানা তিনি লিখেছে কুসংস্কার। রবিউল ইসলাম লিখেছে রক্ষণশীল। হ্যাঁ, রক্ষণশীল বলা যেতে পারে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত রক্ষণশীল ছিল। লুবাইনা বলেছে জাতিগত বিভেদ। হ্যাঁ, জাতভেদ প্রথা সেখানে ছিল। তারপর আমরা যাচ্ছি, উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? এই প্রসঙ্গটা কখন ছিল? যখন ওই যে বলা হয় না, যে সে জায়গাটুকুর বা জমিটুকু সে একবার পেয়েছিল, সে মানে ম্যাজিস্ট্রেটের হুকুমে নয় বা আদালতের হুকুমে নয়, উপরে আদালতের নির্দেশে। সেটা কে? স্রষ্টা। অর্থাৎ মৃত্যুঞ্জয় যে মৃত্যুবরণ করেছিল, স্রষ্টা যে তাকে যমদূত প্রেরণ করে তাকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছে, সেটাকে বোঝানো হয়েছে স্রষ্টার আদেশে, তাই না?
তারপরে প্রশ্ন আমরা দেখছি যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে। সুনাম কথাটি দ্বারা আমরা যদি এটা প্রসঙ্গটা একটু মনে করি যে গ্রামে ছিল তার কি এমনই সুনাম, তার মানে কি গ্রামে তার মৃত্যুঞ্জয়কে নিয়ে অনেক দুর্নাম রটনা হইতো যে সে খুব একটা ভালো ছেলে না, কারণ সে গ্রাম থেকে একটু বাইরে থাকতো, এবং সে যে ভালো ছেলে না এই ধরনের এক ধরনের মিথ্যে অপবাদ কে রটিয়ে বেড়াতো। আমরা জানি যে তার যে একটা গাতে খুঁড়ো ছিল, চাচা পিতৃব্য ছিল, সে এই ধরনের উল্টাপাল্টা কথা গ্রামের সকলের কাছে ছড়িয়ে বেড়াতো এবং সবাই মনে করতো মৃত্যুঞ্জয় সম্ভবত আসলে একটা বাজে ছেলে। তাহলে তার কি সুনাম বলতে দুর্নাম বোঝানো হয়েছে, মৃত্যুঞ্জয় ছিল গ্রামে এমনই সুনাম। বলিলাম পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও উক্তিটিতে ন্যাড়ার যে মনোভাব প্রকাশ পেয়েছে এইখান থেকে লিখিত আসার অনেক বেশি সম্ভাবনা আছে। তোমরা যারা আমাদের সাথে অ্যাডমিশনে যুক্ত থাকবে ফিউচারে, আমাদের যেহেতু তোমরা জানো স্কুল অফ এক্সিলেন্স তোমাদের জন্য সেরা অ্যাডমিশন এক্সিলেন্ট অনলাইন কোর্স চালু করেছে, যেখান থেকে তোমরা মানে একদম নামমাত্র খরচে বা মূল্যে তোমরা ভর্তি হয়ে সব বাংলাদেশের সবচেয়ে ভালো প্রিপারেশনটা তোমরা অ্যাডমিশনের জন্য নিতে পারবে। সেখানে বিলাসী গল্প যেভাবে পড়ানো হবে তোমরা দেখবে ইন ডিটেলসে খুঁটিনাটি তোমাদের ব্যাখ্যা করা হবে লাইন বাই লাইন ধরে ধরে। তো সেই জায়গায় যখন আমরা এই লাইনটুকু আসবো তোমরা দেখতে পারবো যে এখানে কত চমৎকার বিষয় লুকিয়ে আছে। বিলাসী গল্পে শরৎচন্দ্রের মনোভাব, সামাজিক অবস্থা সবকিছু কিন্তু আমরা সেখানে আলোচনা করতে পারবো। আচ্ছা, উক্তিটিতে ন্যাড়ার কি মনোভাব প্রকাশ পেয়েছে? যে আত্মসম্মান বোধ প্রকাশ পেয়েছে। তুমি আমাকে এগিয়ে দেবে, তুমি একটা নারী মানুষ, তুমি কেন আমাকে এগিয়ে দেবে, আমি তো পুরুষ মানুষ, তাই না? সে এইভাবে নিজেকে সেখান থেকে আত্মসম্মান দেখাতে চেয়েছেন। তারপরে প্রশ্ন যদি আমরা যাই, বিলাসী কেন আত্মহত্যা করেছিল? এটা তো একদম সহজ প্রশ্ন, তবু দেখি তোমরা কে কে উত্তর দিতে পারো। আমরা একটু ফেসবুকে দেখে নিই আমাদের সাথে কে কে যুক্ত আছে। ফেসবুকে সাদিয়া ইসলাম শুভা লিখেছে 10V। আচ্ছা, 10B লিখেছে প্রতিবাদ স্বরূপ। ও আচ্ছা আচ্ছা, বিলাসী এটা আত্মসম্মানবোধ, ঠিক আছে। বিলাসী কেন আত্মহত্যা করেছিল এ প্রশ্ন দেখি তোমরা। আচ্ছা, এখানে নাবিলা লিখেছে 11 ক স্বামীর শোকে। আচ্ছা, মায়া নিশাত লিখেছে 11 ক, সাইমা জান্নাত লিখেছে 11 ক, মারিয়া মিম ফেসবুকে লিখেছে 11A, শাহেদুর রহমান লিখেছে 11A। হ্যাঁ, সবাই সঠিক উত্তর দিতে পেরেছ। বিলাসী গল্পে মূলত স্বামীর শোকে, যখন মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ করেছিল সেই শোক কাটিয়ে উঠতে না পেরে মূলত বিলাসী আত্মহত্যা করেছিল। এবং কিভাবে আত্মহত্যা করেছিল? গলায় ফাঁস দিয়ে নাকি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে? এই কিভাবে আত্মহত্যা করেছিল মনে আছে? বিষ পান করে। কতদিন পরে বিষ পান করেছিল এটা মনে আছে? কতদিন পরে বিষ পান করেছিল? 7 দিন পর। এবং এই যে বিলাসী যে বিষ পান করে মৃত্যুবরণ করেছে এই প্রসঙ্গে ন্যাড়ার একটা খুব সুন্দর মনোভাব আছে, খুব সুন্দর একটা উক্তি আছে। কারো কি মনে আছে দেখি? দেখি তোমাদের কার মনে আছে। জানি তোমরা খুবই মেধাবী, সবসময় সবকিছু মনে থাকবে না, কিন্তু তবু দেখি বলতে পারো কিনা। কারো কি মনে আছে যে ন্যাড়া তখন কি বলেছিল বিষ পান করা প্রসঙ্গে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমাদের অনেকেরই মনে আছে, জাস্ট একটু আমি রিমাইন্ড করে দিচ্ছি। যখন বিষ পান করে মারা যায় গ্রামের লোকজন তাকে নিয়ে পরিহাস করছিল, তখন ন্যাড়া কি বলেছিল যে যদি আমারও এই ধরনের, যে পরিহাস করছে সে নরকে যাচ্ছে, তখন সে কি বলেছিল, যদি আমারও এই ধরনের নরকে যাওয়ার সুযোগ আছে কি আমি এক পা পিছপা হব না, আমি তাকে সেই মৃত্যুকে গ্রহণ করব। আচ্ছা, তাহলে তারপর যদি আমরা দেখি যে পরবর্তী প্রশ্ন, যে বস্তুটি অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিও সেদিন সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। কোন বস্তুটি? আমরা জানি সেই সমকালীন সমাজে, সেই সমকালীন সমাজে সেই সমকালীন সমাজে যে নিষ্ঠুর অবস্থা ছিল, তা মানুষের ভিতর যে প্রেম বোধ, মানবিকতা বোধ, তাদের ভিতর যে আত্মিক সম্পর্কের যে শূন্যস্থান তৈরি হয়েছিল, সেটার কিন্তু একটা পরিপূর্ণ অবস্থা আমরা দেখতে পেরেছিলাম ন্যাড়া এবং বিলাসী, মৃত্যুঞ্জয় এবং বিলাসী চরিত্রের মাঝে। এবং তার জন্যই কিন্তু তারা গ্রামের সকল কিছুর ঊর্ধ্বে যে একজন আরেকজনকে কি করতে পেরেছে, লাভ করতে পেরেছে। সেই জায়গায় বলেছে কি যে বস্তুটি কি করেছিল, এই যে অসাধ্য সাধন করতে সাহায্য করেছিল তার পরিচয় ন্যাড়া যদিও পায় নাই তখন, কিন্তু পরে তিনি পেয়েছিলেন। সেই বস্তুটা কি? প্রেম। যে প্রেম, যে মানবিক প্রেম, যে আত্মিক প্রেম সমকালীন সমাজে নয়, কেবল বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে কি আমরা অনুপস্থিত দেখতে পাই, তাই না? সেজন্য তো পৃথিবীতে এত কষ্ট, এত দুঃখ, এত হাহাকার, এত আহ বাজে কাজ হচ্ছে, তাই না? একজন একজনকে মেরে ফেলছে। তারপরে যাই, বিলাসী গল্পে স্কুলে যাওয়ার 2 ক্রোশের মধ্যে এমন আর কয়েকটি গ্রাম পার হতে হয়। বিলাসী গল্পে স্কুলে যাওয়ার পথে 2 ক্রোশের মধ্যে আর কয়েকটি গ্রাম পার হতে হয়। এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন অসংখ্য আছে যেগুলো থেকে নিয়মিত এমসিকিউ প্রশ্ন আসবে। শুধু এমসিকিউ না, তোমরা যারা সৃজনশীল ক নম্বর অনেকে
ক নম্বর লিখতে পারো না, অনেক সময় ভুলে যাও, ক নম্বরেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে। 3টে গ্রাম পেরিয়ে যেতে হয়। তারপর পরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? যখন তাকে দেখতে আসে বিলাসী ন্যাড়াকে, যখন মৃত্যুঞ্জয়কে যখন ন্যাড়া দেখতে এসেছিল, তখন তাকে মানে ফিরিয়ে দেওয়ার সময়, একটু এগিয়ে দেওয়ার সময় বিলাসী এই উক্তিটা করেছিল যে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, যেন কোনো বিপদের সম্মুখীন না হতে হয়। আচ্ছা, তোমরা যারা ফেসবুকে আছো, তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় যে ভাই এই জায়গাটা যদি আরেকটু রিপিট করেন, ভাই এইখানে আরেকটু ব্যাখ্যা করেন, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর অবশ্যই কমেন্ট তো করবে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে, পাশাপাশি চেষ্টা করবে বিষয়গুলো একটু আয়ত্ত করার জন্য। ঠিক আছে? তারপর আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজদের না? যে ইংরেজদের গালিগালাজ করে যদি দেশ উদ্ধার করা যেত তাহলে তো হতোই। বাংলাদেশ বা উপমহাদেশের একটা খুব দারুণ একটা অভিজ্ঞতা হলো, উপমহাদেশে যাই হোক ইংরেজদের দোষ দিয়ে দেওয়া যায়, বুঝতে পেরেছো? যত দোষ নন্দ ঘোষ, এরকম একটা অবস্থা। দেখো তোমাদের বাসায়, তোমরা পরিবারের ছোট ছেলে বা ছোট মেয়ে এখানে অনেকেই আছো, বাসায় যাই হোক, ধরো একটা তেলা পোকা মারা গেছে, দোষ হয়েছে তোমার। মানে এইরকম হয়েছে ইংরেজদের অবস্থা। ঠিক আছে? যা মানে ধরো ধরো হুজুররা, বিশেষ করে মানে হুজুর যারা আছে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কোনো কিছু হলেই বলে ইংরেজদের মতো বা যে খ্রিস্টানদের মতো, এরকম একটা বিষয় কিন্তু তাদের ভিতর নিয়ে মানে চলে এসেছে। ঠিক আছে? এবং সেই সমকালীন সমাজে সনাতন হিন্দুদের ভিতরে এই বিষয়টা অনেক বেশি ছিল, মুসলিমদের ভিতর তো আছেই। তারপরে যাই, বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমরা ইতোমধ্যে একদম দ্বিতীয় বা তৃতীয় নম্বর যে আমরা এমসিকিউটি সমাধান করেছিলাম, তখনই আমরা আলোচনা করেছি যে বিলাসী গল্পটি সর্বপ্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছে। তোমাদের কাছে একটা প্রশ্ন আমি করি, দেখি তোমরা কেউ জানো কিনা। তোমরা কি বলতে পারবে যে এই ভারতী পত্রিকা কে রচনা করতো বা কে 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 সম্পাদনা করতো? ভারতী পত্রিকা কে সম্পাদনা করতো, তোমরা জানো কেউ? কেউ বলতে পারবে? যে বলতে পারবে তাকে লাল সালাম দেওয়া হবে। আমার মনে হয় বিলাসী গল্প যারা আমার সাথে করেছে একাডেমিক, সবারই এটা পারার কথা, কারণ তোমাদেরকে ক্লাসে বলেছি। আর যদি না পারো, সবগুলোর মায়ের উপর তাল গাছ আর চরল গাছ দেখা হবে বেটা। কেউ বলতে পারবে? ফেসবুকে কেউ কি বলতে পারবা? আতিক কমেন্ট করেছে সিঙ্গারা কই। আতিক, অফিসে আসো, সিঙ্গারা রাখা আছে। আতিক আবার বলে, স্যার ভিডিওটা এখনো এডিট করেননি, টাকা দাও টাকা দাও, টাকা ছাড়া কোনো কাজ হবে না। ঠিক আছে, হ্যাঁ। রাকিব বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, হ্যাঁ রাকিব, তোমাকে মাহফুজ স্যারের পক্ষ থেকে লাল সালাম, লাল সালাম, লাল সালাম। হ্যাঁ, সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুর, বা সর্বপ্রথম না, ওনার পরিবার পারিবারিকভাবে ওনারা এই পত্রিকাটা সম্পাদনা করতেন, এবং সেটি 50 বছরের মতো তারা সম্পাদনা করেছেন। আচ্ছা, ফেসবুকে সঠিক উত্তর দিতে পেরেছে হলো সাদিয়া ইসলাম শুভা। সাদিয়া ইসলাম শুভাকেও মাহফুজ স্যারের পক্ষ থেকে একটি লাল সালাম দেওয়া হলো। তারপরে যদি আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, ফুলদানিতে ভিজাইয়া রাখা বাসি ফুল মূলত বিলাসীর কোন জিনিসটিকে কেন্দ্র করে এই উক্তিটি করা হয়েছে? আমরা যদি দেখি, বিলাসীর স্বাস্থ্যহীনতার পরিচয় প্রকাশ পেয়েছে এবং তার শারীরিক ক্লান্তি, তাহলে সঠিক উত্তর 2 এবং 3। তার স্বাস্থ্যহীনতা অর্থাৎ তার স্বাস্থ্য যে একদম ভেঙে গিয়েছে, এবং শারীরিক ক্লান্তি, সেটাকে কেন্দ্র করে উক্তিটি করা হয়েছে। তারপরে আমরা যাই, তিলার্ধ শব্দটি দিয়ে বিলাসী গল্পে কি বোঝানো হয়েছে? বিলাসী গল্পে একটা দারুণ উক্তি হয়েছিল না, তিলার্ধ, যে আমার আর কি তিলার্ধ বাঁচিবার স্বাদ নাই, তাই না? ওই যে সমুদ্র গাতি খুঁড়ে এই উক্তিটি করেছিল। আচ্ছা, তিল পরিমাণ সময়ের অর্থ, এটা ঠিক আছে। মুহূর্ত মাত্র, এটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর 1 এবং 2। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা চলে যাই, যে ন্যাড়াকে সাপ ধরার বিদ্যা শিখাতে বিলাসীর আপত্তি ছিল, কারণ কাজটি কি ছিল? বিলাসীর অপছন্দের ছিল? সাপ ধরার কাজটি বিলাসীর অপছন্দের ছিল না, শক্ত এবং ভীতিকর ছিল এবং প্রতারণামূলক, এই জন্যই মূলত তিনি মানা করেছিলেন। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। বলছে সনাতন হিন্দু সমাজ এই কুসংস্কার মানে না। বিলাসী গল্পে এই উক্তিতে প্রকাশ পেয়েছে কি? বিলাসী গল্পে এই উক্তিতে বিদ্বেষ এবং ব্যঙ্গ প্রকাশ পেয়েছে। 1 এবং 3। কারণ সনাতন হিন্দু সমাজ কি আসলে কুসংস্কার মানে, কিন্তু সেখানে বলতেছে তারা এই কুসংস্কার মানে না, একটু ব্যঙ্গ করে বলা হয়েছে। তারপরে যাই, বাবুরা আমাকে একটি বার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে দিয়ে আসি। বিলাসী কথা কেন বলেছিল? যখন তারা সবাই বিলাসীকে প্রহার করতে যায়, গ্রামের সবাই মিলে, তখন বিলাসী কি বলে, যে আমাকে একটু ছেড়ে দাও, গ্রাম অসুস্থ মানুষ না খেয়ে পড়ে থাকবে, আমি রুটিগুলো দিয়ে আসি, শিয়ালে খেয়ে ফেলবে, তাই না? তাহলে সঠিক উত্তর কি? শিয়াল কুকুরে খেয়ে যাবে,
আচ্ছা, রোগা মানুষ সমস্ত রাত খেতে পারবে না, মৃত্যুঞ্জয় মরে যাবে, এটা তো সেখানে ছিল না, তাই না? এক আর দুই হবে। তারপরে যাই। আচ্ছা, উদ্দীপকটি পড়ে 22 এবং 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। মহেন্দ্রনাথ চৌধুরী জ্যৈষ্ঠ পুত্র স্বর্ণজিৎ চৌধুরীর ছাত্রাবস্থায় সে ঝুমা রানীকে বিয়ে করে। ঝুমা রানী সুন্দরী ও বিদুষী হলেও সে নিম্ন বর্ণের, এই কারণে শ্বশুরবাড়িতে তার কদর নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি গল্পে বা উদ্দীপকে একটি শ্রেণী বৈষম্যের বিষয় এসেছে বা জাত ভেদের কথা এসেছে। ঝুমার সঙ্গে বিলাসী চরিত্রের সাদৃশ্য কোথায় পাওয়া যায়? ঝুমার সঙ্গে বিলাসী চরিত্রের সাদৃশ্য কোথায় আমরা দেখতে পাই? বর্ণ বৈষম্যে বা শ্রেণী বৈষম্যে। কারণ কি বলা হয়েছিল না যে সাপুরের মেয়ে নিকা করেছে, মুখ গ্রামে সে আর সম্মান দেখাতে পাচ্ছে না, জ্ঞাতিখুড়ো। আচ্ছা, তারপর প্রশ্ন যাই। মহেন্দ্রনাথ চৌধুরী জ্যেষ্ঠ পুত্র ও আচ্ছা, পরবর্তী প্রশ্নই 22 নম্বর প্রশ্ন সহ 23 নম্বর প্রশ্ন। উদ্দীপকটি বিলাসী গল্পের বিষয়বস্তুর সঙ্গে মিলে যায় কিভাবে? কুসংস্কার ঠিক আছে, বর্ণভেদ ঠিক আছে, সম্পদ লিপ্সা ছিল না। তাহলে সঠিক উত্তর 1 এবং 2। তারপরে উচ্চ বংশীয় শিক্ষিত যুবক নীলাদ্রি ভালোবেসে বিয়ে করে নিচু বংশজাত মেয়ে শোভনাকে। রাশভারী বাবা ভূপেন্দ্রনাথ এ বিয়ে মেনে নেয়নি, বরং নীলাদ্রিকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তোমরা একটা মজার বিষয় খেয়াল করেছো? বিলাসী গল্পে প্রত্যেকটা জায়গায় যতগুলো উদাহরণ শরৎচন্দ্র দিয়েছেন, সেখানে কিন্তু সব জায়গায় বলেছেন না যে মানে একটা খুব ভালো ফ্যামিলির একটা ছেলে, মানে একটা ধরো নিম্ন বর্ণের বা নিম্ন বর্গের একজন মেয়ের জন্য নিজের জাত স্যাক্রিফাইস করে দিয়েছে। সবগুলোতে এরকম উদাহরণ ছিল, কোথাও কি মেয়ে চেঞ্জ করেছে তার জাত, এরকম পেয়েছো? আহা, এই যে দেখো ছেলেরা কত বোকা, তাই না? ছেলেরা ভালোবাসার জন্য কত স্যাক্রিফাইস করতে পারে, অথচ পৃথিবী বুঝে না। দেখো এইখানেও দেখো নীলাদ্রি উচ্চ শিক্ষিত এই সেই, কিন্তু সে দেখো যে একটা সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করেছে, এবং সেজন্য রাশভারী বাবা ভূপেন্দ্রনাথ এই বিয়ে মেনে নেয়নি, বরং নীলাদ্রিকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। উদ্দীপকে ভূপেন্দ্রনাথের সাথে বিলাসী গল্পের কোন চরিত্র? আমরা জানি যে খুড়ার চরিত্র পাওয়া যায়। কেমন? যেমন খুড়া যেমন কি করেছিল, আহ তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চেয়েছিল, সম্পত্তি নিয়ে ঝামেলা করতে, এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। উদ্দীপকে এবং বিলাসী গল্পে কোন সামাজিক সমস্যা নিহিত রয়েছে? উদ্দীপকে এবং বিলাসী গল্পে কোন সামাজিক সমস্যা নিহিত রয়েছে? রাফি রাইসুল, তুমি যদি আরেকদিন আমার ক্লাসে উল্টাপাল্টা দুষ্টামি মার্কা কমেন্ট করো, বুঝে শুনে কথা না বলো, তোমার যে যে পরিমাণ শাস্তি আমি দেব, যে শাস্তি দিব, সেটা কিন্তু তুমি গ্রহণ করতে পারবা না। এই কথাটা আমি খুব সিরিয়াসলি লাইভে বলছি। ঠিক আছে, দেখো। বর্ণ বৈষম্য। উদ্দীপকে বিলাসী গল্পে কোন সামাজিক সমস্যা নিহিত রয়েছে? বর্ণ বৈষম্য নিহিত রয়েছে। তারপরে যাই। উদ্দীপকের সমীর চরিত্রের সঙ্গে বিলাসী গল্পে আচ্ছা আরেকটা উদ্দীপক এসেছে, শিক্ষিত মেয়ে নীলিমাকে রাশভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত। সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে, খুবই ভালো কথা। উদ্দীপকের সমীর চরিত্রের সঙ্গে বিলাসী গল্পে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? মৃত্যুঞ্জয়ের নাকি? এটা হলো, এই উদ্দীপকটা কিরকম হয়ে গেছে, তোমরা ছোটবেলা বাংলা সিনেমা দেখতে, এখন বলবো এটা স্বীকার করলে তো আমাকে আনস্মার্ট বলবে, তাই না? এই বাংলা মুভি দেখছো ছোটবেলা সাদা কালো টিভিতে? ওই যে তোমার জসিম না, আলমগীর হলো শাবানার প্রেমে পড়তো, ঠিক আছে? তারপর মানে শাবানা ছিল খুব বড় লোক ফ্যামিলির বা এরকম কিছু, বা আলমগীর ছিল গরিব ফ্যামিলির। তারপরে শাবানাকে বের করে দেয় বাসা থেকে, তখন শাবানা এসে কি করে, সেলাই মেশিন কিনে। সেলাই মেশিন কিনে আস্তে আস্তে মমতা গার্মেন্টস গড়ে তোলে। সেই মমতা গার্মেন্টস থেকে তারা কোটিপতি হয়ে যায়, ঠিক আছে? আল্লাহ, জীবনে একটা সেলাই মেশিন তাহলে ইতোমধ্যে কেনাটা জরুরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে যাই আমরা। উদ্দীপকে উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পে যে সামাজিক সমস্যাটি নিহিত তা হলো কি? সেটি কি? সুরাইয়া নাসরিন এনি বলেছে আমার আছে। আমরা ধরে নিতে পারি খুব শিগগিরই সময় সুরাইয়া নাসরিন এনির একটা গার্মেন্টস হবে, সে কোটিপতি হয়ে যাবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা বলো কি হবে? যে উদ্দীপকে উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত তা হলো কি? একদম সহজ, একদম সহজ। দেখো, আমরা দেখতে পাই এখানে শ্রেণী বৈষম্য ফুটে উঠেছে। তারপরে যাচ্ছি, মহুয়া পালার হোমরা বেদে যখন নদের চাঁদকে মারার জন্য মহুয়ার হাতে বিষলক্ষের ছুরি তুলে দেয়, মহুয়া তখন সে ছুরি নিজের বুকে চালিয়ে পতি প্রেমিকে চির অমর করে রাখে। যদি একটু আগে আমরা বলছিলাম ছেলেরা অনেক স্যাক্রিফাইস করে,
কিছু কিছু মেয়েও আছে অনেক স্যাক্রিফাইস করে, ঠিক আছে, অবশ্যই করে, এবং দুদিক থেকে স্যাক্রিফাইস করে দেখি পৃথিবীতে এখনো অনেক চির অনন্ত কি অমর প্রেম কাহিনী রচিত হয়ে আছে, তাই না, যেগুলো আমরা বাংলা সাহিত্যে অহরহ দেখতে পাই। আচ্ছা, দেখো, তাহলে বলছে যে মহুয়া তার স্বামীকে না মেরে নিজেকে হত্যা করে, সে তার স্বামীকে বা তার যে প্রেমিক তাকে কি করে, অমর রেখে দেয়। তাহলে মহুয়ার সঙ্গে তুলনা চলছে কার, বিলাসীর, তাই না, কত সুন্দর। তারপরে আমরা যাই যে বিলাসী গল্পের ন্যাড়ার বর্ণনা অনুযায়ী শাস্ত্রমত উদ্দীপকে মহুয়ার স্থান কোথায়। বিলাসী গল্পে ন্যাড়ার বর্ণনা অনুযায়ী শাস্ত্রমতে উদ্দীপকে মহুয়ার স্থান কোথায়, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন, নরকে, অনেকে এটা স্বর্গ দিয়ে দিতে পারে, ঠিক আছে। তারপরে আমরা যাই মরণরে তুহু মম শ্যাম সমান, মানে বলতেছে মরণ মৃত্যু তুমি আমার কাছে শ্যামের মতো সমান, শ্যামের মতো পরিপূর্ণ। এটা মূলত সম্ভবত রাধা বলেছিল কৃষ্ণকে উল্লেখ করে, ইন্ডিকেট করে, আমার স্পেসিফিক মনে নেই। উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি, বিলাসী, কারণ বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য নিজেও মৃত্যুকে বরণ করে নিয়েছিল। তারপরে উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ কোনটি, প্রকৃত কারণ কোনটি, প্রেম, তাই না। আচ্ছা, এখন বলো বাংলার প্রথম পত্র থেকে কার কি কি প্রশ্ন আছে, কোথায় কি জিজ্ঞাসা আছে দেখি। তোমাদের কোনো কনফিউশন আছে কিনা যে ভাই এই জায়গাটা আরেকটু বুঝায় বলেন, বা এটা নিয়ে আরেকটু আলোচনা করেন। কারো কোনো জিজ্ঞাসা আছে যে ভাই এটা আরেকটু আলোচনা করেন বা এরকম কিছু। রাকিবুল ইসলাম রকি লিখেছে স্যার 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি, যে মহুয়ার পালার হোমরা বেঁধে যখন নদের চাঁদকে মারার জন্য মহুয়ার হাতে বিষলক্ষের ছুরি তুলে দেয়, তখন মহুয়া সে ছুরি নিজের বুকে চালিয়ে পতি প্রেমিককে কি চির অমর করে রাখে। অর্থাৎ একটা নারী চরিত্র যে আরেকজন পুরুষের প্রেমে মোহভুক্ত ছিল, তিনি তার প্রেমিককে না হত্যা করে নিজেকে হত্যা করে ফেলে এবং প্রেমিককে মানে মৃত্যুর হাত থেকে বাঁচায়। তো বলছে যে ওই মহুয়ার সঙ্গে কার সাদৃশ্য রয়েছে, যেটা আমরা বিলাসীর সাথে সাদৃশ্য দেখতে পাই, তাই না। বিলাসী তার স্বামীকে অনেক জায়গায়, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে অনেক জায়গায় সেভ করেছে না, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে না, এই দিকটা সাদৃশ্য এখানে তুলে ধরেছে। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রে আমরা চলে যাচ্ছি। প্রথমে নিচের শব্দগুলোর উচ্চারণ লিখো। তোমরা অনেকে সঠিক উত্তর দিতে পেরেছো, তবে অনেকে ভুল উত্তর করেছো, অনেক ভুল করেছো, সহজ সহজ বিষয়, সেগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, অসহ্য, অসহ্যতে কি দন্ত স অর্থাৎ স উচ্চারণ করো কেউ, যে অসহ্য এভাবে বলো, অসহ্য বলো কেউ নাকি অসহ্য, অসহ্য। আর আমরা জানি স উচ্চারণ হলে সেটা কি হয়, তালবস্য, অসহ্য। আচ্ছা, তারপরে যাই আহ্বান, কালকে আমরা লাইভ ক্লাসে এটা সমাধান করেছি, তাই না, বিগত ক্লাসে। আহ্বান, খেলা বলো না খেলা, এই খেলা বলো না খেলা, খেলা বলো নাকি খেলা, খেলা বলি আমরা, তাই না, খেলা, তাহলে হবে খেলা। এটা কি সংবৃত উচ্চারণ নাকি বিবৃত উচ্চারণ, কে বলতে পারবা, এটা কি সংবৃত উচ্চারণ নাকি বিবৃত উচ্চারণ, বিবৃত। এটাও কিন্তু পরীক্ষা এভাবে ঘুরিয়ে আসে। তারপর আমরা জানি চিহ্ন, চিহ্ন, ঠিক আছে। বিস্ময়, জানি মফলা উচ্চারিত না হলে সেখানে কি হবে, বিস্ময়, 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 মফলা উচ্চারিত না হলে সেখানে একটা চন্দ্রবিন্দু হবে। বিশ্বাস, একদম সহজ আসছে উচ্চারণগুলো, এর আগের ক্লাসে তাও কিছুটা কঠিন ছিল দু একটা। বিশ্বাস, শ্রম, দেখো এখানে কিন্তু দন্ত স উচ্চারণ হচ্ছে, সেজন্য দন্ত স দিতে হবে। সত্য, অনেকে এই জায়গাটা ভুল করছে, আমি বুঝলাম না তোমরা দন্ত স দিয়ে সত্য উচ্চারণ কিভাবে লিখেছো, এখানে কি সত্য বলো নাকি সত্য, স উচ্চারণ হচ্ছে, কেন ভুল করেছো, এটা তো একদম সহজ ছিল, সত্য। আচ্ছা, তারপরে আমরা চলে যাই নিচের শব্দগুলোর শুদ্ধ বানান লিখো। অপরাহ্ন, একদম সহজ এবং অনেক গুরুত্বপূর্ণ, তবু পরীক্ষায় বারবার আসবে, বারবার তোমরা ভুল করবা। দ্বন্দ্ব একটি সমাসের নাম, বানানটা শুদ্ধ রূপ হইল এরকম, দ আর ব একসাথে। প্রতিযোগিতা, গত ক্লাসে অনেক আলোচনা করেছি এটি নিয়ে, এবং তোমাদেরকে বারবার বলেছি এখান থেকে বারবার প্রশ্ন থাকবে। প্রতিযোগিতা। বিভীষিকা, প্রথমে রসইকার, তারপর দীর্ঘইকার, তারপর আবার রসইকার, বিভীষিকা। মুমূর্ষু, প্রথমে রসৌকার, তারপর দীর্ঘকার, তারপর আবার রসৌকার, মুমূর্ষু। শুশ্রূষা, আমরা জানি শুশ্রূষা বানানে দীর্ঘ উকার হয়।
শুশ্রূষা। সান্ত্বনা আমরা জানি সবসময় দন্ত স দিয়ে হয়, তাই না? সান্ত্বনা কি দিয়ে হবে? দন্ত স দিয়ে, সান্ত্বনা। স্টেশন, স্টেশনে কেন মূর্ধন্য স হবে না, কে বলতে পারবা? কেউ কি বলতে পারবা স্টেশনে কেন মূর্ধন্য ন হবে না? যে বলতে পারবে তাকে লাল সালাম দেওয়া হবে। সবাই দিতে পারছে, সবার আগে রাফি রাইসুল দিতে পারছে, রাফি রাইসুলকে লাল সালাম, আনিকা তাসিন লাল সালাম, মুস্তাক আহমেদ লাল সালাম, আনিকা আবার কমেন্ট করছে আবার লাল সালাম। ঠিক আছে, স্টেশনে আমরা জানি একটি বিদেশি শব্দ, সেজন্য এখানে দন্ত স দিয়ে দিতে হবে। তারপর আমরা যাই, নিম্নরেখ শব্দগুলোর ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করো। খুবই সহজ এসেছে, একদম দেখলেই একবার ভাবলে এগুলো উত্তর করা যায়। এবং আমি খাতা দেখছিলাম, তোমরা অনেকেই সঠিক দিতে পেরেছো। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, এটা সম্ভবত আল মাহমুদের একটি কবিতা। নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে, এরকম লাইনটা। ঠিক আছে, দেখো পরে লেখাই আছে ডাবের মতো চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল। দেখো মাথায় দেখি হঠাৎ কাল, ওই এইটা হলো একটা সর্বনাম। সর্বনাম স্থানের বিপরীতে, একটা বিশেষের বিপরীতে ব্যবহৃত হয়েছে। ডাবের মতো, মতো একটা অনুসর্গ। অনুসর্গ। চাঁদ উঠেছে, ঠান্ডা ও গোলগাল, গোলগাল দিয়ে কি গুণ প্রকাশ পাচ্ছে। বিশেষণ। ছিটকিনিটা আস্তে খুলে বেরিয়ে গেলাম ঘর। ছিটকিনিটা আস্তে খুলতে বলতেছে, অর্থাৎ কিভাবে খুলেছে, আস্তে করে। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। তারপরে দেখতে পাচ্ছি যে খুলে বেরিয়ে গেলাম ঘর, গেলাম কি, ক্রিয়া। ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর, ঝিম ধরা বিশেষণ। কাঁপছিল, কেমন করে কাঁপছিল, থর থর, ক্রিয়া বিশেষণ। কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো এখানে কোনো প্রশ্ন আসছে? কোনো জিজ্ঞাসা আছে যে ভাই এটা বুঝি নাই বা আরেকবার বলেন, এই ধরনের কারো কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা তারপরের প্রশ্ন চলে যাই, দেখি। এরপরে আছে, আচ্ছা, ফেসবুকে অনেকে যুক্ত আছে আমাদের সাথে। আজমেরি আফরিন এলমা সঠিক উত্তর দিতে পারছে, খুশবু সিদ্দিকা সঠিক উত্তর দিতে পারছে, বিনতে সৈয়দ আছে। ধন্যবাদ তোমাদেরকে যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত থেকে ক্লাস করছো। নিজের শব্দগুলোর ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। খুবই সহজ সাবজেক্ট, কিন্তু তোমাদের কাছে অনেক কঠিন লাগে। বক ধার্মিক, তোমরা অনেকে এটাকে বহুব্রীহি লিখছো, আমি বুঝলাম না কেন লিখছো, আমি নিজেও জানি না বক ধার্মিক কেন বহুব্রীহি লিখছো। সহজ, আমরা একদম বেসিক শুরুই করি এগুলো দিয়ে কর্মধারয় সমাস শিখানোর সময়, তাই না? উপমান কর্মধারয় সমাস। বকের ন্যায় ধার্মিক, বকের ন্যায় ধার্মিক। সুহৃদ, এইটা বহুব্রীহি সমাস। সুন্দর হৃদয়, সুন্দর হৃদয় যার, সুন্দর হৃদয় যার, বহুব্রীহি সমাস। অহিনকুল, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। অহি ও নকুল। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। রূপান্তর, নিত্য সমাস। ব্যাসবাক্য হইল অন্য রূপ। আচ্ছা, আমরা জানি শেষ বাক্যে কি অন্তর থাকলে সেটা কি হয়? এই শেষ বাক্যে মানে কোন শব্দে যদি অন্তর্যুক্ত থাকে সেটা কোন সমাস হয়ে যায়? সেটা সবসময় কি হয়ে যায়? নিত্য সমাস হয়ে যায়। নবরত্ন, দ্বিগু সমাস। নবরত্ন একটি দ্বিগু সমাস, নয় রত্নের সমাহার বা নবরত্নের সমাহার। আমরণ, স্বর আটা কি উপসর্গ না? স্বর আটা কি উপসর্গ, তাই না? আর আমরা কি বলেছি, উপসর্গ, সকল উপসর্গ এক প্রকার অব্যয়, আর অব্যয় দিয়ে শুরু হওয়া সমাসটাই কি হবে? অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস। রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? কারো কোনো কনফিউশন আছে সমাসে? সাইমা বলেছিলা যে ভাইয়া আমি সমাসে একটু দুর্বল, সাইমার কি কোনো জিজ্ঞাসা আছে এখানে বা কনফিউশন আছে? না ভাইয়া বুঝেছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা যাই
পরের প্রশ্ন যদি দেখি, বাক্য রূপান্তর করতে বলেছে, আরো একটা সহজ প্রশ্ন একদম। বাংলা দ্বিতীয় পত্র আমার মনে হয় খুব ইজিলি, খুবই ইজিলি, মানে ব্যাকরণ তো এখানে মানে কত থাকে তোমাদের, 60 নাকি থাকে, 60 থাকে না, কত 10 কত থাকে, ব্যাকরণ সময় 30 থাকে না, 30, হ্যাঁ 5 6 30, 30 একদম সহজে উঠে ফেলা যায়, 30-এ 30 পাওয়া যায়। আর ওই দিক দিয়ে তোমার তো ধরো ইজিলি 50 55 তুলে তুলে ফেলা যায়, 55 60 তো অ্যাভেলেবেল পাচ্ছে, 50 থেকে 55 অ্যাভেলেবেল পাচ্ছে একটু ভালো করে লিখলেই। তাহলে এদিক দিয়ে ধরো তোমার 85 পাচ্ছো, আর ওদিক দিয়ে তো আরো ইজিলি 85 পাওয়া যায় সৃজনশীল সৃজনশীল লিখে, 85 কত আসে, 170। তোমার বাংলাতে এ প্লাস ওঠানো আসলে কোনো কঠিন কাজ না, একটু লিখতে জানতে হয়, একটু টেকনিকটা জানতে হয়। এ দেশ বড় বিচিত্র, বিশ্ববোধক করতে বলেছে, বাহ কি বিচিত্র এ দেশ, তাই না? একটা এক্সক্লেমেটরি বা বিশ্ববোধক শব্দ বা বিশ্ববোধক শব্দ নিতে হবে, যুক্ত করতে হবে, তারপর বাকি বাক্যটি হলো বাহ কি বিচিত্র এ দেশ। শহীদের মৃত্যু নেই, অস্তিবাচক করতে বলেছে, তাহলে আমরা বিপরীত করে দিব, শহীদরা অমর। মানুষ সামাজিক জীব, নেতিবাচক করতে বলেছে, মানুষ সামাজিক জীব, তাহলে সেটা কি হবে, মানুষ অসামাজিক জীব নয়, মানুষ অসামাজিক অসামাজিক জীব নয়। আইন মেনে চলা উচিত, অনুজ্ঞাবাচক, অনুজ্ঞাবাচক আমরা কি জানি যে উচিত উঠে যাবে, সেটাকে করবে, নির্দেশ করবে, তাই না, যে আইন মেনে চলবে, মেনে চলবে। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, জটিল করতে বলেছে, একদমই সহজ, যারা সুশিক্ষিত তারাই স্বশিক্ষিত, তাই না, যারা সুশিক্ষিত তারাই স্বশিক্ষিত, হয়ে গেছে, জটিল করে ফেলেছি। আচ্ছা, ছেলেটি গরিব হলেও মেধাবী, যৌগিক বাক্য, এটা তো আরো সহজ, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। আচ্ছা, তারপর প্রশ্নবাচক, আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা কি বলেছিলাম বিগত ক্লাসে, বলেছি প্রশ্নবোধকে যদি, প্রশ্নবোধক মূল বাক্যটা যদি হ্যাঁ বাচক হয়, তাহলে রূপান্তর করার সময় সেখানে একটা না যুক্ত করতে হবে, তাই না, তাহলে আমরা সবাই দেশকে ভালোবাসি, এটা একটা ইতিবাচক বা হ্যাঁবাচক বাক্য না, তাহলে না যুক্ত করে প্রশ্ন করতে হবে যে আমরা সবাই দেশকে ভালোবাসি না, প্রশ্নবোধক চিহ্ন, আমরা সবাই কি দেশকে ভালোবাসি না, এইভাবে হবে। তারপরে দেখো, যারা তরুণ তারাই গড়বে আগামীর বাংলাদেশ, সরল করতে বলেছে, যারা তরুণ তারাই গড়বে আগামীর বাংলাদেশ, সরল কি, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে, একদম সহজ, বা তরুণরা আগামীর বাংলাদেশ গড়বে, এইভাবেই করে ফেলা যাবে। তারপর আমরা যদি যাই, বাক্য শুদ্ধ করে লিখো, এই ফেসবুকে যারা আছো তোমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছো বা তোমরা বুঝতে পারছো, একটু জানাবে, ক্লাসে বেশি মনোযোগ দিবে, বাট মাঝে মাঝে জানাবে যে ভাইয়া কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো জায়গায় যদি আবার রিপিট করতে হয় সেটা একটু জানাবে। নাজমুল লিখেছে, বস আপনার ডিপার্টমেন্ট কুবিতে আছে। জি নাজমুল বস, ভালো করে পড়াশোনা করো, বাংলা কিন্তু খুবই কঠিন সাবজেক্ট। ঠিক আছে, দেখো, নাজমুলকে কংগ্রাচুলেশন, কবি খুবই ভালো বিশ্ববিদ্যালয় এবং বাংলা খুবই ভালো বিশ্ববিদ্যালয়, খুবই ভালো সাবজেক্ট, কখনো বেকার থাকতে হবে না ইনশাল্লাহ, একটু ভালো করে পড়াশোনা করলে। বাক্য শুদ্ধ করে লিখো, এটি লজ্জাস্কর ব্যাপার, হবে কি এটি লজ্জাকর ব্যাপার। মাতাহীন শিশুর কি দুঃখ, মাতাহীন বলতে কি কিছু আছে নাকি বোকা, মাতৃহীন। তিনি আজ সভায় থাকবে, এটা কি হবে বলো দেখি, এটা দেখি কে ধরতে পারো, তিনি আজ সভায় থাকবেন বা তিনি আজ সভায় উপস্থিত থাকবে, ঠিক আছে, এইভাবে হবে, সভায় থাকবেন। তারপরে অশ্রু জলে বুক ভেসে গেল, হায় রে অশ্রু জল, অশ্রুতে, অশ্রুতে বুক ভেসে গেল বা চোখের জলে বুক ভেসে গেল। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য, গত ক্লাসে এটা সমাধান করেছি একবার আমরা, তাই না, উৎকৃষ্টতা বা উৎকর্ষ। তারপরে যাচ্ছি, ওভারলোড বহন দুর্ঘটনা, ওভারলোড মানেই কি বহন করছে অনেক বেশি, তাহলে বহন নেওয়া যাবে না, দুর্ঘটনা দীর্ঘ উকার হয় না, সেটা হয় হ্রস্ব উকার দিয়ে, দুর্ঘটনা। আচ্ছা, এইখানে একটা মজার বিষয় হইলো দুর্ঘটনা, দেখো শব্দটা কি নেতিবাচক না, শব্দটা নেতিবাচক কিনা, নেতিবাচক শব্দে দয়ের সাথে রসৌকার হবে, এটা মনে রাখবা, নেতিবাচক শব্দে দয়ের সাথে রসৌকার, যেমন দুর্গন্ধ, তারপরে ধরো দুর্ঘটনা,
তারপরে হইতে পারে দুরহ, এগুলো। কিন্তু যদি সরি, এটার ব্যতিক্রম আছে দুই তিনটা। যেমন দূষণ। দূষণ একটা নেতিবাচক শব্দ, কিন্তু দীর্ঘ উকার দিয়ে শুরু হয়। দূষণ, দূষিত, দূষণীয়, এগুলো ব্যতিক্রম, এগুলো নোট করে নিও, এগুলো পরীক্ষা আসে। তারপরে যাচ্ছি আমরা, আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করে যাব। আমৃত্যু মানে কি? মৃত্যু পর্যন্ত, সেখানে তো আর এক্সট্রা পর্যন্ত দেওয়ার দরকার নাই। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা জানি কি, কোন প্রবাদ বাক্য বা এই ধরনের যে প্রভাবগুলো আছে, প্রবাদ প্রবচন আছে, বাগধারা আছে, সেগুলো পরিবর্তন করা যাবে না। যেমন ধরো একটা প্রবাদ বাক্য হইলো যে আহ 10-এর লাঠি 1-এর বোঝা, তুমি সেটারে বলতেছো যে সবার লাঠি 1-এর বোঝা, এরকম করা যাবে না। আবার ধরো বললো বা এরকম হইলো যে সত্যবাদী, সত্যবাদী মানুষ, কি হইতে পারে একটা প্রবাদ বলো তো, খুব সুন্দর প্রবাদ, তো সব ভুলেই গেছি। চিরন্তন সত্যমূলক একটা প্রবাদ বলো দেখি, তোমাদের থেকে একটা নেই, নিয়ে ওইটাকে বুঝায় দেই, বলো তো। সত্যের মৃত্যু নেই, যে হ্যাঁ সত্যের মৃত্যু নেই, তুমি বললা যে সত্যের ই নাই, অ্যাক্সিডেন্ট নাই, সত্য আহত হয় না, এগুলো করা যাবে। ওই যে সময় কারোর জন্য থেমে থাকে না, তুমি বললা সময় আব্দুল্লাহ আল মাহফুজ স্যারের জন্য থেমে থাকে না, এসব করা যাবে না, ঠিক আছে? অর্থাৎ সেখানে পরিবর্তন করা যাবে না। সবাই না 10-এ মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ঠিক আছে, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, এবং ক্লাস মোটামুটি শেষ বলা যায়। এখন বলো কার কোথায় কি প্রশ্ন আছে, কে কোনো জায়গা বুঝতে পেরেছো কিনা, বা বাদ আছে কিনা, বা কোনো জিজ্ঞাসা আছে কিনা, বলো তো। কারো কোনো জিজ্ঞাসা আছে যে ভাই এই জায়গাটা আরেকবার বলেন, বা বা এইটা বুঝতে পারছি না, একটু যদি এটা রিপিট করতেন, এরকম কোনো জিজ্ঞাসা আছে কারো? ফেসবুকে যারা আছো তোমরা বলতে পারো কোনো জিজ্ঞাসা থাকলে। ঠিক আছে, জুমে তোমরা বলছো যে তোমাদের কোনো জিজ্ঞাসা নাই। যেহেতু জুমে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা নাই, ফেসবুকে কারো জিজ্ঞাসা আছে কিনা আমরা দেখি। ঠিক আছে, ফেসবুকেরও কারো কোনো জিজ্ঞাসা নাই। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে ইনশাল্লাহ। নিজের যত্ন নিবে, বাবা মার যত্ন নিবে, মানুষের হক আদায় করবে, কাউকে ঠকাবে না, কাউকে কষ্ট দিবে না, সৎ থাকার চেষ্টা করবে জীবনে। ঠিক আছে, দেখা হবে, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।